জেফরি এপস্টাইন, এই একটি নাম শুনলে এখনও আঁতকে উঠছে পুরো বিশ্ব। আমেরিকার ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য অপরাধী, যার ক্ষমতা দাপট আর টাকার কাছে মাথা নত করত বিশ্বের বাঘা বাঘা সব নেতারা। কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন নিউ ইয়র্ক থেকে হাজার হাজার মাইল দূরে আমাদের বাংলাদেশেও এই ভয়ঙ্কর অপরাধীর কালো ছায়া এসে পড়বে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। কুখ্যাত এই সেক্স অফেন্ডারের গোপন ফাইলে এবার উঠে এসেছে খোদ বাংলাদেশের নাম। আর শুধু নামই নয়, সেই তালিকায় জ্বলজ্বল করছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচারীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। এবং চমক এখানেই শেষ নয়, এই একই নথিতে পাওয়া গেছে বিএনপির শীর্ষস্থানীয় এক নেতার নামও। কি আছে এই গোপন ফাইলে? শেখ হাসিনার সাথে অ্যাপস্টাইনের টিমের কি এমন গোপন বিষয়ে ঐক্যমত্য হয়েছিল যা আজও অজানা? বিএনপির প্রভাবশালী নেতা আব্দুল আওয়াল মিন্টুই বা কেন এই তালিকায়? আর ঢাকার বিখ্যাত আইসিডিডিআরবির সাথে বা অ্যাপস্টাইনের কি সম্পর্ক? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব অ্যাপস্টাইন ফাইলের প্রতিটি পৃষ্ঠায় লুকিয়ে থাকা বাংলাদেশের এই চাঞ্চল্যকর অধ্যায়। এই ভিডিওটি দেখার পর আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে পারে। জেফরি এপস্টাইন এমন এক চরিত্র যে বছরের পর বছর ধরে ছোট ছোট নাবালিকা শিশুদের নির্যাতনের ফাঁদ পেতেছিল। তার এই জঘন্য অপরাধ জগৎকে টিকিয়ে রাখতে সে ব্যবহার করত তার অগাধ টাকা আর রাজনৈতিক ক্ষমতা। বিল গেটস থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প কিংবা প্রিন্স অ্যান্ড্রু, কার নাম নেই তার ডায়েরিতে? কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যখন এই মামলায় হাজার হাজার পৃষ্ঠার গোপন নথি বা অ্যাপস্টাইন ফাইলস অবমুক্ত করে, তখন সেখানে বাংলাদেশের প্রসঙ্গ আসাটা ছিল অভাবনীয়। গত ৩০ জানুয়ারি আদালতের নির্দেশে নতুন করে ৩০ লাখ গোপন নথি প্রকাশ করা হয়। আর সেখানেই বাজল বিপদের ঘণ্টা। এই নথিতে দেখা যাচ্ছে বিশ্বের তাবর তাবর সব বিলিয়নিয়র এবং রাজনৈতিক নেতাদের সাথে বাংলাদেশের কানেকশন। চলুন আবেগের বশবর্তী না হয়ে আমরা একটু গভীরে যাই এবং দেখি আসলে নথিতে কি লেখা আছে। সবচেয়ে বড় যে বোমাটি এই নথিতে ফেটেছে তা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে। অ্যাপস্টাইনের গোপন মেইল বক্সে পাওয়া গেছে এমন কিছু তথ্য যা সরাসরি ইঙ্গিত করে বাংলাদেশের তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের দিকে। একটি ইমেল যা পাঠানো হয়েছিল 2018 সালের সেপ্টেম্বর মাসে। সময় রাত 1টা। ইমেলের সাবজেক্ট বা বিষয়বস্তুতে লেখা ছিল জেফরি এপস্টাইনের নাম। অ্যাপস্টাইনের দীর্ঘদিনের সহকারী এবং তার অপরাধ জগতের অন্যতম সহযোগী লেসলি গ্রফ এই মেইলটি পাঠিয়েছিলেন। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কোনো একটি অজানা বিষয়ে অ্যাপস্টাইনের টিমের সাথে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। লক্ষ্য করুন, এখানে সরাসরি নাম না লিখে বলা হয়েছে প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। 2018 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিলেন তা আমাদের সবারই জানা। এখন প্রশ্ন হলো, একজন দণ্ডপ্রাপ্ত কোনো অপরাধী টিমের সাথে একটি দেশের প্রধানমন্ত্রীর কি বিষয়ে ঐক্যমত্য হতে পারে? মেলে বিষয়টি ধোঁয়াশাচ্ছন্ন রাখা হয়েছে। এটি কি কোনো আর্থিক লেনদেন, নাকি কোনো রাজনৈতিক লবিং, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও অন্ধকার কোনো রহস্য? নথিতে অনেক অংশ কালো কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে বা রিডাক্ট করা হয়েছে, যার ফলে পুরো সত্যটা এখনো কিছুটা আড়ালে। তবে এটি নিশ্চিত যে কোনো না কোনো সংযোগ বা যোগাযোগ স্থাপিত করা হয়েছিল। একজন রাষ্ট্রপ্রধানের নাম এমন একজন আন্তর্জাতিক অপরাধীর ফাইলে উঠে আসা, তাও আবার সম্মতির বা একমত হওয়ার প্রসঙ্গে, এটি নিঃসন্দেহে জাতীয় নিরাপত্তার জন্য এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। দর্শক, এই রহস্যের জট খোলার আগে ছোট্ট একটি অনুরোধ। আপনারা যারা সত্য ঘটনার পেছনের আসল গল্প জানতে পছন্দ করেন, তারা এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, কারণ আমরাই তুলে আনি সংবাদের ভেতরের সংবাদ। এবার আসা যাক মুদ্রার অপর পিঠে। অ্যাপস্টাইন ফাইল শুধু একপাক্ষিক নয়। এই নথির বিশ্লেষণ করতে গিয়ে দেখা গেছে বাংলাদেশের রাজনীতির আরেক মেরু অর্থাৎ বিএনপির এক প্রভাবশালী নেতার নামও এখানে জড়িয়ে আছে। তিনি আর কেউ নন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু। তবে শেখ হাসিনার নামের সাথে যেমন গোপন ইমেইল বা ঐক্যমত্যের বিষয় এসেছে, মিন্টুর বিষয়টি একটু ভিন্ন। এখানে সূত্রটা হলো টাকা বা ডোনেশন। ঘটনাটি 2006 সালের। সে সময় যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর গভর্নর বিল রিচার্ডসন নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন। এই বিল রিচার্ডসন আবার জেফরি এপস্টাইনের ঘনিষ্ঠ ছিলেন। নথিতে দেখা যাচ্ছে বিল রিচার্ডসনের নির্বাচনী তহবিলে যারা অর্থ সহায়তা দিয়েছিলেন তাদের একটি তালিকা রয়েছে। সেই তালিকায় একই পৃষ্ঠায় পাশাপাশি অবস্থান করছে জেফরি এপস্টাইন এবং আব্দুল আওয়াল মিন্টুর নাম। নথির তথ্য অনুযায়ী 2006 সালের 3রা জুলাই এই তথ্য রেকর্ড করা হয়। সেখানে দেখা যায় বাংলাদেশি ব্যবসায়ী হিসেবে আব্দুল আওয়াল মিন্টু ওই তহবিলে $5,000 মার্কিন অনুদান দিয়েছিলেন।
ঠিক একই প্রচারণায় জেফ্রি অ্যাপস্টাইন দিয়েছিলেন $50,000। এখানে একটি সূক্ষ্ম বিশ্লেষণ প্রয়োজন। একই ব্যক্তির নির্বাচনী তহবিলে টাকা দেয়া মানে কি মিন্টু এবং অ্যাপস্টাইনের মধ্যে সরাসরি বন্ধুত্ব ছিল? এটিএন নিউজের রিপোর্ট এবং নথিপত্র ঘেঁটে দেখা যাচ্ছে তাদের দুজনের মধ্যে সরাসরি যোগাযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ তারা হয়তো একে অপরকে ব্যক্তিগতভাবে চিনতেন না, কিন্তু তারা উভয়েই আমেরিকার ডেমোক্র্যাট রাজনীতির এক প্রভাবশালী অংশের সাথে যুক্ত ছিলেন। তবে একজন কুখ্যাত অপরাধীর সাথে একই তালিকায় একজন বাংলাদেশি রাজনীতিবিদের নাম থাকাটা অস্বস্তিকর এবং আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সামনে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং মিন্টু ফেনী 3 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তখন এই তথ্য রাজনৈতিক মাঠে নতুন উত্তাপ ছড়াতে পারে। দর্শক, গল্পের সবথেকে অদ্ভুত এবং লোমহর্ষক মোড়টা সম্ভবত এখনো বাকি। রাজনীতির বাইরেও অ্যাপস্টাইনের নজর ছিল বাংলাদেশের অন্য এক জায়গায়, আর সেটি হলো ঢাকার মহাখালীতে অবস্থিত আন্তর্জাতিক উদারমর গবেষণা কেন্দ্র, যা আমাদের কাছে ICDDRB নামে বেশি পরিচিত। ভাবছেন একজন সেক্স অফেন্ডার কেন একটি ডায়রিয়া হাসপাতালের প্রতি আগ্রহী হবে? এখানেই অ্যাপস্টাইনের বিকৃত মস্তিষ্কের পরিচয় পাওয়া যায়। অ্যাপস্টাইন নিজেকে বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে জাহির করতে পছন্দ করত। তার বিশেষ আগ্রহ ছিল মাইক্রোবায়োলজি বা অণুজীব বিজ্ঞানের উপর। সোজা কথায়, জীবাণু এবং ভাইরাসের উপর তার এক অদ্ভুত নেশা ছিল। প্রকাশিত নথিতে দেখা যাচ্ছে ICDDRB-কে নিয়ে অ্যাপস্টাইনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। ইমেইলে এই প্রতিষ্ঠানটিকে বিশ্বখ্যাত এবং অন্ত্রের অণুজীব গবেষণায় বিশ্বসেরা হিসেবে উল্লেখ করা হয়েছে। অ্যাপস্টাইন চেয়েছিলেন এই প্রতিষ্ঠানের সাথে একটি পার্টনারশিপ বা অংশীদারিত্ব গড়তে। নথিতে একটি প্রস্তাবের কথা উল্লেখ আছে, যেখানে ICDDRB-কে প্রায় $50 লাখ অনুদান দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তার উদ্দেশ্য ছিল বাংলাদেশের এই ল্যাবে এমন কিছু ব্যাকটেরিয়া বা অণুজীব নিয়ে গবেষণা করা, হয়তো কোনো বায়োলজিক্যাল বা জীবাণু অস্ত্রের গবেষণায় কাজে লাগতে পারে। যদিও নথিতে সরাসরি অস্ত্রের কথা বলা হয়নি, কিন্তু অ্যাপস্টাইনের অতীত এবং তার বিজ্ঞানীদের সাথে মেলামেশার ধরন দেখে বিশ্লেষকরা মনে করছেন তার উদ্দেশ্য মোটেও জনসেবা ছিল না। তার আগ্রহ ছিল মানুষের বর্জ্য বা পুপ এবং পেটের ভেতরের ব্যাকটেরিয়া নিয়ে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে রোগ জীবাণু নিয়ে গবেষণা করাটা তার জন্য হয়তো সুবিধাজনক মনে হয়েছিল। এই যে ত্রিমুখী সংযোগ, একদিকে তৎকালীন সরকার প্রধানের সাথে গোপন সম্মতি, অন্যদিকে বিরোধী দলীয় নেতার সাথে একই ডোনেশন লিস্টে নাম থাকা, আর এর মাঝখানে একটি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের উপর লোলুপ দৃষ্টি, সব মিলিয়ে এটি প্রমাণ করে যে জেফ্রি অ্যাপস্টাইনের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল। আমরা যদি পুরো বিষয়টি সংক্ষেপে সাজাই, তাহলে দেখা যাচ্ছে অ্যাপস্টাইন শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ ছিলেন না। তার কালো টাকার প্রভাব এবং ক্ষমতার নেটওয়ার্ক বাংলাদেশকে ঘিরে ফেলেছিল। শেখ হাসিনার সাথে তার টিমের যোগাযোগ প্রমাণ করে যে আন্তর্জাতিক লবিংয়ের ক্ষেত্রে নৈতিকতার তোয়াক্কা করা হতো না। আবার আব্দুল আওয়াল মিন্টুর বিষয়টি মনে করিয়ে দেয় যে আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব খাটাতে গিয়ে আমাদের নেতারা অনেক সময় এমন সব জায়গায় যুক্ত হন যেখানে অ্যাপস্টাইনের মতো লোকরাও বিচরণ করে। এই নথিগুলো প্রকাশের পর বিশ্বজুড়ে তোলপাড় চলছে। অনেক তথ্য এখনো আড়ালে। কালো কালিতে ঢাকা অংশগুলোর নিচে হয়তো লুকিয়ে আছে আরও ভয়াবহ কোনো সত্য। 2018 সালের সেই ইমেল আসলে কি বিষয়ে ডিল হয়েছিল? সেটা কি কোনো নির্বাচন সংক্রান্ত সহায়তা, নাকি দেশের কোনো সম্পদ বা তথ্য পাচারের বিষয়? এর উত্তর হয়তো ভবিষ্যতের কোনো তদন্তে বেরিয়ে আসবে। তবে আপাতত অ্যাপস্টাইন ফাইলস বাংলাদেশের জন্য এক সতর্কবার্তা। ক্ষমতার অন্ধ লিপ্সা মানুষকে এমন সব অন্ধকার গলিতে নিয়ে যায় যেখানে শয়তানের সাথেও হাত মেলাতে দ্বিধা করে না কেউ। আজকের এই বিশ্লেষণটি পুরোপুরি আন্তর্জাতিক এবং দেশীয় গণমাধ্যমের রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি। আমরা কোনো মন গড়া তথ্য দেইনি, বরং নথিপত্রের কঠিন সত্যতা আপনাদের সামনে সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। জেফ্রি অ্যাপস্টাইন মারা গেছে, কিন্তু তার রেখে যাওয়া এই নথিপত্রগুলো এক একটি জীবন্ত টাইম বোমা। আপনার কি মনে হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কি জানতেন তিনি কার সাথে ডিল করছেন, নাকি ক্ষমতার মোহে অন্ধ হয়ে এই যোগাযোগ স্থাপন করা জরুরি হয়েছিল? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। এরকম আরও এক্সক্লুসিভ ইনভেস্টিগেটিভ রিপোর্ট এবং না বলা সব গল্পের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্প নিউজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।